ওয়েলকাম টু বন্দে বড়ুয়া ক্লাসেস। আমি ঋষিকেশ। আজকে আমরা ক্লাস 11 একটি চ্যাপ্টার, ফিজিক্সের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যে চ্যাপ্টারটা পড়বো সেটা হয়তো বা দেখছো যে বোর্ডে লেখা আছে, যেটা নাম হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, যেটা দিয়ে 11 এখন নতুন সিলেবাসে 11 এটা দিয়ে স্টার্ট হয়। যাই হোক, আমরা স্টার্ট করছি। দেখো, ইউনিট সম্পর্কে আমরা আমাদের যে ছোট ক্লাসে আমরা অনেক পড়েছি। ইউনিট অ্যাকচুয়ালি ব্যাপারটাকে, যেমন কারোর বয়স যদি আমরা জানতে চাই, তাহলে হয়তোবা সে বলবে যে তার বয়স 10 বছর বা 11 বছর বা 12 বছর, বা কোনো সময় যদি বেশি ছোট বাচ্চা হয় তখন কি বলবে, তখন তার বয়স 10 দিন বা 10 মাস। তাহলে এই যে আমরা এই যে পরের ব্যাপারটা যে ব্যবহার করছি, সে ব্যাপারটা কি, এটাই ইউনিট। যাই হোক, তার একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন আছে। এটা হচ্ছে টু মেজার অর মেজারমেন্ট অফ এনি কোয়ান্টিটি ইনভলভ কম্পারিজন উইথ বেসিক, অর্থাৎ কোন একটা বেসিকের সাথে তাকে আমরা কম্পেয়ার করতে হবে। তাহলে ইউনিটটা কি? ইউনিট হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি, আমি ইংরেজিটা লিখছি, তার সাথে আমি বাংলাটা বলে দেব। এনি মেজারমেন্ট involves comparison with basic which is arbitrarily chosen universally accepted standard comparison। অর্থাৎ আমাদের যে ইউনিটটা সেটা একটা কি, এটা কম্পারিজন উইথ সাম বেসিক, অর্থাৎ কোন একটা বেসিক অর্থাৎ মৌলিক জিনিসের সাথে তাকে কম্পেয়ার করতে হবে। আর কি করতে হবে, যেটা স্বতঃস্ফূর্তভাবে আমরা নিই এবং যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, অর্থাৎ এটা সর্বমতে সম্মতি আর কি এটা। যাই হোক, তো এটাই হচ্ছে আমাদের ইউনিটের ডেফিনেশন। তো এখন আমরা আগে ক্লাস 9-এ পড়েছিলাম যে সিস্টেম অফ ইউনিটস। সিস্টেম অফ ইউনিটস ব্যাপারটা কি, আমরা এটা ক্লাস আগেই এটা জানি। সিস্টেম অফ ইউনিটস আমাদের, আমরা ছোট ক্লাসে যেটা পড়েছিলাম, আমাদের 3টা সিস্টেম অফ ইউনিটস আছে, যেটা হচ্ছে সিজিএস, এমকেএস এবং এসআই। তো সিজিএস, এমকেএস এন্ড এফপিএস, সরি আমি ভুলবশত এসআই বলে দিয়েছি, সেটা হবে এফপিএস। যেখানে সিজিএস এর যে পুরো নাম সেটা হচ্ছে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড। এমকেএস এর পুরো নাম কি, মিটার, কিলোগ্রাম এন্ড সেকেন্ড। এফপিএস এর পুরো নাম ফুট, পাউন্ড এবং সেকেন্ড। এখন আমরা এইটা নিয়ে মেইনলি কাজ করব, এমকেএস, যেটা পরবর্তী সময় এটাকে কার বেস হিসাবে ধরা হয়েছে, এসআই ইউনিটের বেস হিসাবে ধরা হয়েছে। এখন এসআই ইউনিট সিস্টেমটা কি, আমি এসআই ইউনিট সিস্টেমের আগে পুরো নামটা লিখছি। সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনাইটস, এটা হচ্ছে এসআই এর পুরো নাম। এবং এই এসআই সিস্টেমকে, এমকেএস সিস্টেমকে এই এসআই সিস্টেমের বেস হিসাবে ধরা হয়। তো এসআই সিস্টেমে আমাদের পরবর্তী যে একক নিয়ে যে পরবর্তী আলোচনা করব, সেটাকে আমরা এসআই সিস্টেমটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরব, যার বেসটা কি, যার বেসটা হচ্ছে এমকেএস। এমকেএস মানে মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড। তো দেখা গেছে আমাদের নাম্বার অফ কোয়ান্টিটিস অর্থাৎ রাশির সংখ্যা অনেক বেশি, কিন্তু আমাদের নাম্বার অফ ইউনিটস এর সংখ্যা খুব কম, যে কারণে আমরা ইউনিটটাকে
সাধারণত দুইটা ভাগে আমরা ভাগ করি, যেটা হচ্ছে ইউনিটকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস, এটা বাংলাটা হচ্ছে মৌলিক একক, আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিট। তাহলে এই হিসেবে আমরা এটাও বলতে পারি যে আমাদের রাশিও দুই রকমের হয়, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। ডিরাইভড ইউনিট মানে লব্ধ ইউনিট মানে একক। যাই হোক, তাহলে আমাদের একক সাধারণত দুই রকমের হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস বা মৌলিক রাশি, মৌলিক একক, এবং মৌলিক একক যে রাশিগুলি হয় তাদেরকে মৌলিক রাশি বলে, অর্থাৎ মৌলিক রাশির এককগুলিকেই মৌলিক একক বলা হয়। আর এটা কি ডিরাইভড ইউনিট অর্থাৎ লব্ধ একক। যাই হোক, তো আমরা ফান্ডামেন্টাল ইউনিটস এসআই সিস্টেমে অর্থাৎ সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেমে আমরা ফান্ডামেন্টাল ইউনিটসগুলি মানে ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিক রাশিগুলি দেখি কয়টা আছে এবং মৌলিক একক তাদের মৌলিক এককগুলি কি কি আমরা এটা এখন লিখব। তো জেনারেলি আমরা যেটা জানি যে আমাদের 7টা মৌলিক রাশি আছে, তো 7টা মৌলিক রাশি লিখবো, তার সাইডে সাইডে এই মৌলিক রাশির এককগুলি লিখবো। মৌলিক রাশির একককে কি বলে? মৌলিক একক। Fundamental quantities, unit and symbol, মানে আমি তাদেরকে বা আমরা তাদেরকে কোন চিহ্ন দিয়ে লিখি, কারণ পুরোটা আমরা অনেক সময় কি এককে যেমন কিলোগ্রামকে আমরা ছোটবেলা থেকে দেখেছি শুধু কেজি লিখে ছেড়ে দিচ্ছি, অর্থাৎ কেজিটা কিন্তু এখানে সিম্বল হিসেবে ব্যবহার হয়। তো আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে লেন্থ। এটা দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, কোনো দূরত্ব হতে পারে। তো প্রথম লেন্থ যেটা সেটাকে তার লেন্থের যে এসআই ইউনিট অর্থাৎ এমকেএস এর যে বেস যেটার সেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? মিটার। তো লেন্থের ইউনিট মিটার, তাকে কোন সিম্বল দিয়ে লিখি? এম। তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের মাস। মাসের এসআই ইউনিট কি? কিলোগ্রাম, যাকে আমরা কি দিয়ে লিখি? কেজি। তারপরে হচ্ছে টাইম, সেকেন্ড, টাইমের একক সেকেন্ড, তাকে এস দিয়ে লেখা হয়। তারপরে হচ্ছে থার্মোডাইনামিক টেম্পারেচার, সেটাকে কি দিয়ে লেখা হয়? কেলভিন, কে দিয়ে লেখা হয়। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, সেটাকে মোল দিয়ে লেখা হয়, তার সিম্বলটাও মোল। তারপর হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, আমি শুধু কারেন্ট লিখছি, তাকে এম্পিয়ার দিয়ে লেখা হয়, তার সিম্বলটা এ দিই। তারপরে হচ্ছে আমার লুমিনাস ইন্টেন্সিটি, এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইট। তার একক হচ্ছে ক্যান্ডেলা, এটাকে সিডি দিয়ে লেখা হয়। তাহলে আমাদের কয়টা হলো রাশি? 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের 7টা মৌলিক রাশি আছে। এই 7টা মৌলিক রাশির 7টা একক, যেমন লেন্থ, তার একক হচ্ছে মিটার, লেন্থ মানে দৈর্ঘ্য,
যে কোনো ধরনের দৈর্ঘ্য হতে পারে, এটা যে কোনো ধরনের দূরত্ব হতে পারে, কোনো ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ, তার একক আমরা মিটার হিসাবেই নেব। তো এটাকে এম দিয়ে লিখি, তারপর হচ্ছে মাস বা ভর, তাকে কিলোগ্রাম, তার এসআই একক হচ্ছে কিলোগ্রাম এবং তার সিম্বলটা হচ্ছে কেজি। তারপর টাইম মানে সময়, তার এসআই একক হচ্ছে সেকেন্ড, তাকে আমরা এস দিয়ে লিখি। তারপরে হচ্ছে থার্মোডাইনামিক টেম্পারেচার অর্থাৎ তাপগতীয় তাপমাত্রা, যেটাকে আমরা কেলভিন দিয়ে লিখি, যার সিম্বল হচ্ছে অর্থাৎ চিহ্ন হচ্ছে কে। ওকে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স অর্থাৎ পদার্থের পরিমাণটাকে আমরা মোল দিয়ে লিখি। তো মোল দিয়ে লিখি এবং এটার সিম্বলটাও মোল। তারপরে যেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ, যেটার এসআই ইউনিটটা হচ্ছে অ্যাম্পিয়ার এবং তাকে আমরা এ সিম্বল দিয়ে লিখি। এখন যেটা আমি একটু নিচে লিখে দিয়েছি, যেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ লুমিনাস ইন্টেন্সিটি অর ইন্টেন্সিটি অফ লাইট, আলোর তীব্রতা, আমি উপরে আবার লিখে দেবো এটা, যেটা হচ্ছে তার একক হচ্ছে ক্যান্ডেলা, তাকে সিডি দিয়ে লেখা হয়। তো এখন এই তিনটা দেখি বুঝতে পারছো যে কেন এটাকে এম কেসটাকে বেস হিসাবে ধরা হয়। দেখো এম কে এস অর্থাৎ মিটার কিলোগ্রাম সেকেন্ড, সেটা কোথায় ছিল? আমাদের ক্লাস 9-এর এম কে এস সিস্টেমে। যাই হোক, এখানে লুমিনাস ইন্টেন্সিটিটা যেহেতু দেখা যাচ্ছে না, আমি একটু উপরে লিখে দিচ্ছি। লুমিনাস ইন্টেন্সিটি অর্থাৎ আলোর তীব্রতা, যেটাকে ক্যান্ডেলা দিয়ে আমরা, যার এসআই একক হচ্ছে বা এসআই ইউনিট হচ্ছে ক্যান্ডেলা এবং তার সিম্বলটা হচ্ছে সিডি। এখন আমরা এসআই সিস্টেমটাকে যে বারবার নিচ্ছি, এই এসআই সিস্টেমটা তার অ্যাডভান্টেজেস কি, কেন আমরা এই সিস্টেমটাকে ব্যবহার করছি? অ্যাকচুয়ালি আমাদের যে এসআই সিস্টেমটা সেটা ডেসিমেলে হয়, অর্থাৎ আমরা যদি তার প্রত্যেকটা কোয়ান্টিটি কি হয়, বা তার প্রত্যেকটা কম্পোনেন্ট তার 10-এর সাথে মাল্টিপল থাকে। যেমন মাইক্রোমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার। মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে 10⁻⁻6 মিটার হয়। এটা কি 1 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই কি হয় 10⁻⁻6, অর্থাৎ 10-এর মাল্টিপল, হয় 10 দিয়ে আমরা ভাগ করছি, না হয় 10 দিয়ে আমরা ইনটু করছি। তাহলে এটা কি, এটা একটা ডেসিমাল সিস্টেম উইথ ইচ কম্পোনেন্ট ইজ মাল্টিপল অফ 10। তারপরে এসআই যে ইউনিট সিস্টেমটা সেটা কোহেরেন্ট বলতে এখানে যে কোনো ইউনিটকে আমরা ফান্ডামেন্টাল ইউনিটসের আকারে লিখতে পারি উইদাউট এনি কনভার্সন, এবং প্রত্যেকটা কোয়ান্টিটির এখানে একটা মাত্র ইউনিট আছে, এই জন্য এটাকে কোহেরেন্ট বলা হয়। এবং এটা রেশনাল কেন? কারণ এটা যে কোনো একটা ইউনিটকে আমরা উইদাউট এনি কনভার্সন আমরা মাল্টিপল মানে অনেকগুলি অনেকগুলি ইউনিটের কম্বিনেশন আমরা করতে পারি। যাই হোক, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দূরত্ব মাপার কিছু নিয়ম। দেখো, যদি 10⁻³ মিটার থেকে 10 স্কোয়ার মিটার অব্দি যদি কোনো ডিস্টেন্স থাকে বা কোনো দূরত্ব থাকে, আমরা এটার জন্য সিম্পল মিটার স্কেল ব্যবহার করতে পারি। এটার জন্য কি স্কেল ব্যবহার করতে পারি? মিটার স্কেল। যদি 10⁻³ টু 10⁻⁴ রেঞ্জের হয়, 4 মিটার রেঞ্জের হয়, তখন কিন্তু আর মিটার স্কেল ব্যবহার হয় না। তখন কি হয়? তখন সেটার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হবে।
এরকম করে যদি তার থেকে বেশি হয় তাহলে আমাদের অন্য কিছু যদি 10 যদি আরো কম হয় 10⁵ রেঞ্জের হয় 5 মিটার রেঞ্জের হয় তখন আমরা স্ক্রু গেজ ব্যবহার করতে পারি। বা স্পেরোমিটার আমরা ব্যবহার করতে পারি। কিন্তু তার থেকে অনেক বেশি বেশি যেগুলি থাকে বা তার থেকে যদি অনেক কম থাকে তাদের রেঞ্জটা, তখন কিন্তু আমরা এই ডাইরেক্ট পদ্ধতিতে আমরা এদেরকে মেজার করতে বা মাপতে পারবো না। তো এবার আমরা দেখছি বেশি দূরত্ব মাপার জন্য কিছু নিয়ম। আমি কয়েকটা নিয়ম লিখছি, তার মধ্যে আমাদের সিলেবাসে যেটা আছে এটাই করাবো। বেশি বা লার্জ ডিস্টেন্স মাপার জন্য আমরা কয়েকটা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। যেটা প্রথমটা আমি লিখছি প্যারালাক্স মেথড। তারপরে আমরা যেমন লেজার মেথড, সোনার মেথড, inverse square law of intensity method, আমাদের আরো আছে যেমন কোপারনিকাস মেথড, আমি সবগুলো লিখছি না। তারপরে কেপলাস থার্ড ল মেথড। তো এখন আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যারালাক্স মেথড। অ্যাকচুয়ালি প্যারালাক্সটা কি এখন আমরা দেখব। আমরা প্যারালাক্সটাকে ইজিলি বাড়িতে নিজেরাই যে অ্যাকচুয়ালি যে ফেনোমেননটা অর্থাৎ যে প্যারালাক্সের যে ধর্মটা সেটা আমরা ইজিলি বাড়িতেই করে নিতে পারবো। যেমন আমি যদি চোখের সামনে একটা কলমকে এভাবে রেখে তারপর একটা চোখ বন্ধ করে কলমটাকে দেখি এবং ঠিক আমি তো একটা হাতে কলম ধরে রেখেছি তাই আমার একটু দেরি হচ্ছে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি করতে হবে। তাহলে একটা হাত ধরে যদি কলমটাকে দেখি তারপরে এই চোখটা বন্ধ রেখে তারপর কলমটাকে যদি আবার এই চোখ দিয়ে দেখি তাহলে দেখা যাবে যে কলমটা তার পজিশনটা একটু চেঞ্জ করে নিয়েছে। এটা কিন্তু আমি কিন্তু কলমটাকে কোনো রকম পজিশন চেঞ্জ করাইনি, অর্থাৎ তার অবস্থানের কোনো পরিবর্তন করাইনি, কিন্তু দেখা গেছে কি যে তার অবস্থানটা একটু পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই পরিবর্তনটা কি অ্যাপারেন্ট, অর্থাৎ সত্যি সত্যি পরিবর্তনটা হয়নি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তার পজিশনটা একটু পরিবর্তন হয়ে গেছে। এই যে জিনিসটা সেটাই হচ্ছে প্যারালাক্স। এই যে ধর্মটা সেটাকেই প্যারালাক্স বলে। তো আমরা কি করবো, বাড়িতে এটা দেখার জন্য একটা পয়েন্ট আমরা আঁকবো, ঠিক আছে? ওয়ালের মধ্যে একটা পয়েন্ট আঁকবো, ঠিক পয়েন্টের সামনে এরকম ভাবে কলমটা ধরে ঠিক আমি যেই কাজটা করেছি সেই কাজটা আবার যদি আমরা করি বাড়িতে তাহলে ইজিলি বুঝতে পারবো যে তার একটা অ্যাপারেন্ট শিফট হচ্ছে। কেন অ্যাপারেন্ট শিফট হচ্ছে? কারণ দেখো আমাদের চোখের যে দুটো পজিশনটা কিন্তু একটু দূরে, এক জায়গায় নেই। তার জন্য এই যে কলমটা আমি ধরেছিলাম সেই কলমটা দুটো অ্যাঙ্গেলে কিন্তু গেল। এই দুটো অ্যাঙ্গেলের কারণে আমাদের কাছে মনে হয়েছে যে কলমটা একটু শিফট হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আমাদের এই দুই চোখের মধ্যে যে ডিস্টেন্সটা বা যে দূরত্বটা সেটাকে বলে বেসিস। আর এই যে ফেনোমেননটা যে কারণে সেটা হচ্ছে সেটাকে কি বলে, প্যারালাক্স। তো প্যারালাক্স মেথড দিয়ে আমরা কি করতে পারি? প্যারালাক্স মেথড দিয়ে আমরা কোনো প্ল্যানেট বা আমাদের যে প্ল্যানেটগুলি আছে তাদের দূরত্ব আমরা বের করতে পারি। এটা কিভাবে হয় আমি একটু দেখাচ্ছি। ধরো এখানে একটা প্ল্যানেট আছে, আমি একই সাথে আমি পৃথিবীর দুইটা পজিশন থেকে দেখবো, যে কোনো দুইটা পজিশন কিন্তু একই সাথে দেখতে হবে, কারণ আমাদের যে গ্রহ উপগ্রহগুলি আছে সেগুলি কিন্তু একটা পজিশনে থাকে না। অর্থাৎ আমি যদি আজকে এখানে দেখি গ্রহটাকে, কালকে যদি আরেকটা পজিশন থেকে দেখি তার পজিশনটা কিন্তু এমনি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে যদি দেখতে হয় গ্রহটাকে বা প্ল্যানেটটাকে যদি আমাদের দেখতে হয় তাহলে আমরা একই টাইমে দেখতে হবে। তো একই টাইমে যদি আমরা দেখি তাহলে ধরো আমরা পৃথিবীর উপরে অর্থাৎ আর্থের উপরে যে কোনো দুইটা পয়েন্ট থেকে আমরা একই সাথে দেখছি। এখন নিশ্চয়ই মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা তো প্ল্যানেটকে সরাসরি চোখে দেখি না। হ্যাঁ দেখি না, কিন্তু তার জন্য আমরা টেলিস্কোপ ব্যবহার করবো এখানে। যাই হোক, তো আমরা দেখলাম যে এরকম পজিশন আছে প্ল্যানেটটা, আর এখান থেকেও দেখা গেল যে এরকম পজিশন আছে। তো
তাহলে নিশ্চয়ই এই দুটো পজিশনের মধ্যে একটা কোণ তৈরি হয়েছে বা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে বলে প্যারালাক্স অ্যাঙ্গেল। আচ্ছা, প্যারালাক্স মেথডটার বাংলা নাম হচ্ছে লম্বন পদ্ধতি। যাই হোক, তো এই অ্যাঙ্গেলটাকে বলে কি প্যারালাক্স অ্যাঙ্গেল। তাহলে আমাদের দুই চোখের মধ্যে যে দূরত্বটা ছিল সেটা ছিল বেসিস, তাহলে এখানে বেসিস কোনটা? এখানে বেসিস হচ্ছে আমার এইটা। তো আমরা দূরত্বটাকে এস লিখলাম এবং এই যে দূরত্বটা এ বি যে দূরত্বটা, আচ্ছা প্ল্যানেটকে আমি পি দিয়ে লিখলাম, এই যে দূরত্বটা সেটাকে আমরা কি দিয়ে লিখলাম? বি দিয়ে লিখলাম। এখন আমার আমরা যে ইউনিট সিস্টেম এসআই ইউনিট সিস্টেম করলাম, অ্যাকচুয়ালি আমরা ইউনিট সিস্টেমকে দুটো ভাগে ভাগ করেছিলাম, ঠিক আছে, যে ফান্ডামেন্টাল ইউনিটস, মৌলিক একক এবং ডিরাইভড ইউনিট। কিন্তু এখানে আরো একটা ইউনিট আছে যেটাকে বলে সাপ্লিমেন্টারি ইউনিট বা সম্পূরক একক। এটা আমি একটু এটার পরে আমি এটা বলে দিচ্ছি কি ব্যাপারটা। তো এই যে থিটাটা কিন্তু একটা সাপ্লিমেন্টারি ইউনিট, এটা কিন্তু দেখো কোনো কোণ সম্পর্কে কিন্তু আমরা ফান্ডামেন্টাল ইউনিটগুলিতে লিখিনি, কিন্তু কোন তো একক আছে, কোন একক কি রেডিয়ান। যাই হোক, তো আমাদের প্যারালাক্স অ্যাঙ্গেল এবং এই যে এ বি দূরত্বটা সেটা বি। কিন্তু এখানে লক্ষ্য করো, যেহেতু প্ল্যানেট বা গ্রহটা অনেকটা দূরে আছে, তো এই যে কোণটা কিন্তু খুব ছোট হয়। যদি কোণ ছোট থাকে, আমরা ক্লাস 9-10 পড়েছিলাম যে যদি এই কোণটা থিটা কোণটা খুব ছোট হয় এবং এটা যদি আর্ক বা বৃত্তচাপ হয়, এটা যদি আর্ক বা বৃত্তচাপ হয়, তাহলে এটা যদি তার রেডিয়াস বা ব্যাসার্ধ হয়, তাহলে এটাকে আমরা এ বি লিখলাম বা এটার যে দূরত্বটা সেটাকে আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে দেখো থিটা ইকুয়াল টু কি লেখা যায়? আর্ক বাই রেডিয়াস। থিটাকে কি লেখা যায়? আর্ক বাই রেডিয়াস। আর্ক বাই রেডিয়াস। এখানে আর্কটা কত? এস, আর রেডিয়াসটা কত? আর। ঠিক আছে, তো একটু শিফট করে লিখে দিচ্ছি। আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে এটা যদি আর্ক হয় এবং এটা যদি রেডিয়াস হয় এবং এই অ্যাঙ্গেলটা যদি খুব ছোট হয়, এই কোণটা যদি খুব ছোট হয়, তাহলে আমরা এই কোণটা লিখতে পারি আর্ক বাই রেডিয়াস। তো এখানে আর্কটাকে যদি আমরা এস ধরি, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এই এবিটাকে যদি আমরা এস ধরি এবং এই রেডিয়াসটাকে যদি আমরা ক্যাপিটাল আর ধরি, তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এস বাই আর। তো এখানেও সেম সিস্টেমটা হবে। তো এখানে যেহেতু কোণটা খুবই ছোট, তাহলে এটা স্ট্রেইট লাইন যদি হয়ও, তাহলেও এটা একটা কার্ভেচার হিসেবে আমরা ধরতে পারি। তাহলে আমরা এখানে সিম্পলি কি লিখতে পারি? থিটা ইকুয়াল টু কি হবে? বি বাই এস। তাহলে এসটা কি? দূরত্ব। তো এই দূরত্বটা কত হবে? বি বাই থিটা। এইভাবে এই নিয়ম অনুসারে আমরা প্যারালাক্স মেথড ব্যবহার করে মানে দূরবর্তী যে ডিস্টেন্সগুলি আছে, মানে প্ল্যানেটের বা মুনের যে ডিস্টেন্সগুলি আমরা ইজিলি বের করতে পারি। আর্থের থেকে প্ল্যানেট কতটা দূরে আছে, কোনো একটা প্ল্যানেট, যে কোনো প্ল্যানেট হতে পারে, এটা কতটা দূরে আছে সেটা আমরা বের করে নিতে পারি। এখন আমরা এই পদ্ধতি বা এই মেথড ব্যবহার করে আমরা মুনের রেডিয়াসও বের করতে পারি। সেটা কিরকম? সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে আমার মুন, আমি পৃথিবীর কোনো একটা পয়েন্টে আছি। এখান থেকে আমি টেলিস্কোপ দিয়ে তার ডায়ামেট্রিক্যালি দুটো অপোজিট পয়েন্টকে দেখার চেষ্টা করব। যেহেতু মুনটা অনেকটা দূরে আছে, তাহলে আমার সেই একই উপায়ে থিটা অ্যাঙ্গেলটা খুব ছোট হবে এবং দূরত্বটাকে যদি আমি এস এবং এটাকে যদি আমি বি ধরি, কারণ এটা অ্যাকচুয়ালি কি কোণটা ছোট হওয়াতে আমাদের যে আর্কটা আর আর্কের মতো থাকে না, সেটা কি হয়ে যায়? মোরলেস স্ট্রেইট লাইন হয়ে যায়, যে কারণে এটা আমরা ওই আর্ক বাই রেডিয়াসের ফর্মুলাতে ইজিলি লিখতে পারি। তাহলে সেটা কি? থিটা ইকুয়াল টু বি বাই এস। এখানে বিটা কি? ডায়ামিটার অফ দ্য মুন, মুনের ব্যাস। তাহলে বি ইকুয়াল টু কত হবে? বি ইকুয়াল টু এস ইন্টু থিটা, অর্থাৎ এস থিটা। থিটাটা এখানে, থিটাটা একক কি হবে? রেডিয়ান। চলো, তাই এইভাবে প্যারালাক্স মেথড ব্যবহার করে আমরা দূরবর্তী দূরত্বগুলি আমরা বের করতে পারি। এখন আমি বলেছিলাম যে এসআই ইউনিটের পরও যে আমরা যেটা কি বলেছিলাম ফান্ডামেন্টাল ইউনিট,
ডিরাইভড ইউনিট, তারপর একটা সাপ্লিমেন্টারি ইউনিট, যেটা আমার আগে বলতে একটু ভুলে গেছিলাম। সাপ্লিমেন্টারি ইউনিট বলে দুটো ইউনিট আছে সাপ্লিমেন্টারি ইউনিটের মধ্যে, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট বা সম্পূরক একক। সাপ্লিমেন্টারি ইউনিট সেটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল, অর এটাকে বলতে পারি আমরা টু ডাইমেনশনাল অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেল বা টু ডাইমেনশনাল অ্যাঙ্গেলকে আমরা কিভাবে দেখি? সাপোজ কোন একটা বৃত্তচাপ এর দুটো পয়েন্ট কি করলো, তার কেন্দ্রের সাথে থিটা কোণ করলো। যদি বৃত্তটার রেডিয়াস বা ব্যাসার্ধ আর হয় এবং আর্ক বা বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা সেটা এস হয়, তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু এস বাই আর। সেটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেলের ডেফিনেশন। ইট ইজ দ্য রেশিও অফ আর্ক অ্যান্ড রেডিয়াস। তার এককটা কি? প্লেন অ্যাঙ্গেলের এককটা হচ্ছে রেডিয়ান। প্লেন অ্যাঙ্গেলের এককটা কি? রেডিয়ান। আরেকটা একক আছে, সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। আরেকটা একক কি? সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল অর থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল। সেটা কি? আমরা অনেক সময় দোকানে বা যখন কোনো সময় ঝালমুড়ি খাই বা কোনো রকমের যে বানানো চানাচুরগুলি পাওয়া যায়, সেগুলি দোকানে গেলে দেখা যায় আমাদের এরকম একটা কন্টেনার দেওয়া হয়, এরকম একটা কন্টেনার দেওয়া হয় যেটা দেখতে শঙ্কুর মতো। ঠিক আছে? এই যে শঙ্কুর যে এই কোণটা, সেটাকে সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ বলা হয়। সলিড অ্যাঙ্গেলের বাংলা কি? ঘনকোণ। সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলকে কি, যেহেতু এটা ছোট, তাই এটাকে ডি, এটাকে বলে ক্যাপিটাল ওমেগা, অর্থাৎ এটাকে ওমেগা দিয়ে লেখা হয়। ওমেগার সিম্বলটা কি? এরকম ওহমের মতো কিছুটা। তো এটা কিভাবে আমরা ডিফাইন করি বা মেজার করি এই সলিড অ্যাঙ্গেলটা? সেটা হচ্ছে, এটা যদি কোনো স্পেরিক্যাল সারফেস বা স্পেয়ারের কি হয়, একটা স্পেরিক্যাল শেপ হয়, তার থেকে যদি আমরা একটা স্পেরিক্যাল একটা জায়গা যদি আমরা কেটে নিই, তার এই দুই প্রান্ত এবং এরকম করে তার প্রত্যেকটা প্রান্তের মধ্যে যে কোণটা হবে, এবং এই তার যদি এই দুটো প্রান্তের যে দূরত্ব, সেটাকে এ বি দিয়ে যদি লিখি এবং তার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে আমরা তাকে কিভাবে লিখতে পারি? ডি ওমেগা, অর্থাৎ সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ ইকুয়াল টু কি হবে? এরিয়া ইন্টারসেকশন এরিয়া। ইন্টারসেকশন এরিয়া কোনটা? এখানে এই যে আমরা যে চানাচুরের যে কন্টেনারটা দেওয়া হয়, যেটা শঙ্কুর মতো দেখতে বা কোণের মতো দেখতে, তার যে রাউন্ড শেপটা, সেটার এরিয়া, এটাকে কি বলে? ইন্টারসেকশন এরিয়া। ইন্টারসেকশন এরিয়াটাকে আমি এ দিয়ে লিখলাম, ডিভাইডেড বাই রেডিয়াস স্কয়ার, অর্থাৎ ব্যাসার্ধের স্কয়ার। রেডিয়াস কত? আর, তার স্কয়ার। তাহলে এখানে যদি রেডিয়াস আর হয়, তাহলে তার ক্ষেত্রফলটা কত হবে? যদি এটা রিং শেপ, তার ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। লিখতে পারি যদি এটা যদি সম্পূর্ণ হয়, তাহলে যদি খুব ছোট হয় তাহলে কিন্তু আমরা পাই আর স্কয়ার লিখতে পারি, না হলে আমরা এটাকে এ দিয়ে রাখতে পারি। এ দিয়ে রাখলেই সুবিধা, কারণ যদি পুরোটা স্পেরিক্যাল সার্ভিসটা নেই, তাহলে কিন্তু এটা 4 পাই আর স্কয়ার হয়ে যাবে পুরোটা ক্ষেত্রফল। তো আমরা নর্মালি এই রাখলাম। যাই হোক, তো এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল আর বা থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল। তার আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল। এখন আমরা দূরবর্তী যে দূরত্বগুলি, সেগুলি মাপার যে পদ্ধতি, যে ইনডাইরেক্ট কয়েকটা মেথড আমরা দেখেছিলাম, সেটার বাইরেও কিছু কিছু জিনিস আছে, যেমন খুব ছোট দূরত্ব। খুব ছোট দূরত্ব বলতে 10⁻⁻8 টু 10⁻⁻10 এরকম যদি দূরত্ব থাকে,
তার জন্য কিন্তু আমরা যে পদ্ধতিগুলি দেখলাম সেই পদ্ধতির বাইরে চলে যায় এগুলি। আমরা দেখেছি মিনিমাম যেটা যন্ত্র দিয়ে আমরা মেপেছিলাম যা আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে স্ক্রু গেজ, যেটা ছিল 10⁻⁵, কিন্তু এখানে যেটা আছে 10⁻⁸, মানে অনেক ছোট, এগুলিকে বলে মলিকুলার রেঞ্জ। তো এই রেঞ্জগুলি করার জন্য এই রেঞ্জের যে যে পার্টিকেলগুলি আছে বা যে কণাগুলি আছে তাদের যে সাইজ সেগুলি মাপার জন্য কিন্তু আমরা একটা ইনডাইরেক্ট মেথড ব্যবহার করতে হয়। সেই ইনডাইরেক্ট মেথডটা ব্যবহার করে আমরা ওলিক অ্যাসিডের মলিকুলার সাইজটা বের করব। এটার জন্য কিন্তু আমরা মাইক্রোস্কোপে ব্যবহার করতে পারবো না। অপটিক্যাল মাইক্রোস্কোপের রেঞ্জ হয় 4000 আর্মস্ট্রং টু 7000 আর্মস্ট্রং, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে সেটা এটা ব্যবহার করে আমরা বের করতে পারি। তাহলে অপটিক্যাল মাইক্রোস্কোপে এখানে ব্যবহার করতে পারবো না। তো এরকম সাইজ মেজার করার জন্য এখন কিছু অ্যাডভান্স মেশিন চলে এসেছে, কিন্তু এটা আমাদের সিলেবাসে নেই। যেমন ইলেকট্রন মাইক্রোস্কোপ, টানেলিং মাইক্রোস্কোপ, এরকম ধরনের মাইক্রোস্কোপ আছে। তো এটা করতে গেলে আমরা একটা ইনডাইরেক্ট মেথড ব্যবহার করব। আমরা কার মলিকুলার সাইজ বের করব? ওলিক অ্যাসিড। এটা একদম সিম্পল প্রসেসে ব্যবহার আমরা বের করতে চেষ্টা করব। আমরা কি করব? 1 সেন্টিমিটার কিউব ওলিক অ্যাসিড নেব, নিয়ে তার সাথে আমরা কি মিশাবো? অ্যালকোহল। অ্যালকোহল মিশিয়ে তাকে আমরা কতটুকু করব, কতটুকু ভলিউমের, কতটুকু আয়তনের করব? 20 সেন্টিমিটার কিউব। তাহলে কতটুকু করবো? 20 সেন্টিমিটার কিউবের একটা সলিউশন তৈরি করবো। 20 সেন্টিমিটার কিউবের একটা সলিউশন। তাহলে কি করলাম? 1 সেন্টিমিটার কিউব ওলিক অ্যাসিড নিয়ে তার সাথে অ্যালকোহল মিশিয়ে আমরা কি করলাম? 20 সেন্টিমিটার কিউবের একটা সলিউশন তৈরি করলাম। এখন ওই 20 সেন্টিমিটার কিউব সলিউশন থেকে আমরা আবার 1 সেন্টিমিটার কিউব সলিউশন নিলাম, নিয়ে তার কি করলাম? তার সাথে আবার অ্যালকোহল মিশালাম। অ্যালকোহল মিশিয়ে গিয়ে তাকে আবার 20 সেন্টিমিটার কিউব একটা সলিউশন বা দ্রবণ তৈরি করলাম। তো এখানে এই কাজটা করার পরে আমার ওলিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত হলো বা গাঢ়ত্ব কত থাকলো? সেটা হচ্ছে, প্রথম কি করলাম? আমরা 1 সেন্টিমিটার নিয়ে 20 সেন্টিমিটার বানালাম, তারপর আবার ওইখান থেকে 1 সেন্টিমিটার নিয়ে 20 সেন্টিমিটার কিউব সলিউশন তৈরি করলাম। তাহলে আমার গাঢ়ত্ব কত দাঁড়ালো এখানে গিয়ে? কনসেন্ট্রেশন অফ ওলিক অ্যাসিড ইন দি সলিউশন 1/20 into 20 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে আমার ওলিক অ্যাসিডের গাঢ়ত্ব কত হলো? 1/20 into 20 সেন্টিমিটার কিউব। এখন আমরা একটা সিলিন্ড্রিক্যাল কন্টেইনার বা চুঙাকৃতি একটা পাত্র নেব। এটা কোনো বিকারও হতে পারে। তার মধ্যে আমি লাইকোপোডিয়াম পাউডার দিয়ে দেবো। তার মধ্যে কি আছে? লাইকোপোডিয়াম পাউডার। লাইকোপোডিয়াম পাউডার দেখতে লাইকোপোডিয়াম পাউডারটা দেখতে চকের গুঁড়োর মতো, আরেকটু ডাস্ট হয়, মানে তার সাইজটা আরো কম হয়। তো লাইকোপোডিয়াম পাউডার দিয়ে আমি এটাকে, লাইকোপোডিয়াম পাউডারটা জলে মেশে না, লাইকোপোডিয়াম পাউডারটা তার চারিদিকে ছড়িয়ে পড়বে। এখন তার মধ্যে ওই সলিউশন থেকে n ড্রপস, n নাম্বার অফ ড্রপস তার মধ্যে ছেড়ে দেবো। সাথে সাথে কি হবে? এই যে লাইকোপোডিয়াম পাউডারটা এখান থেকে সরে যাবে, যেখানে সলিউশনটা পড়লো এখান থেকে ছড়ে এটা একটা এরকম আকৃতি তৈরি হবে। উপরের জায়গাটা দেখতে একটা রিংয়ের মতো লাগবে, যদিও এটা একটা থিন ফিল্ম। তো লাইকোপোডিয়াম পাউডার চারিদিকে থাকবে, কিন্তু তার মধ্যে একটা রিং শেপড একটা মানে পরিষ্কার জায়গা হয়ে থাকবে, যেটা একটা থিন ফিল্ম অফ ওলিক অ্যাসিড। তো এটার থিকনেস, যদি এই ওলিক অ্যাসিডের থিকনেসটা হয়, এখানে যে আমার যে ওলিক অ্যাসিডের যে আস্তরণটা পড়লো এখানে, তার থিকনেস যদি T হয় এবং তার ক্ষেত্রফল যদি ক্যাপিটাল A হয়, তাহলে তার আয়তন কত? আমি যে সলিউশনটা দিলাম তার আয়তন কত হলো?
এ ইন্টু টি, ক্ষেত্রফল ইন্টু তার বেধটা কত বা থিকনেসটা কত টি। কিন্তু এখানে আমি কি করলাম, n ড্রপস অফ কি দিলাম, অয়েলিক অ্যাসিড। তাহলে n ড্রপস এর মধ্যে যদি ভলিউম অফ ইচ ড্রপ ইকুয়াল টু ক্যাপিটাল ভি হয়, মানে প্রত্যেকটা ড্রপের যদি আয়তন ক্যাপিটাল ভি হয় এবং এখানে nটা ড্রপ ফেলানো হয়, তাহলে আমার টোটাল আয়তন কত হবে, কার টোটাল আয়তন, অয়েলিক অ্যাসিডের টোটাল আয়তন কত হবে, তার গাঢ়ত্ব কত, এই যে টার্মটা সেটা হচ্ছে গাঢ়ত্ব। তাহলে 1/20 ইন্টু 20, তো 1/20 ইন্টু 20 কয়টা ড্রপ ফেলানো হয়েছে, n নাম্বার অফ ড্রপ, প্রত্যেকটার আয়তন কত, ভি। তাহলে কি হলো, দেখো n v ডিভাইডেড বাই 20 ইন্টু 20, এটা হচ্ছে তার আয়তন, n নাম্বার অফ ড্রপের আয়তন। তো a ইন্টু টি, এখান থেকে আমরা কিন্তু থিকনেসটাকে বের করে নিতে পারবো। থিকনেসটা কত হবে, n ইন্টু ভি ডিভাইডেড বাই 20 ইন্টু 20 ইন্টু a। এটা কি, এই যে রিং শেপড, অ্যাকচুয়ালি এটা ডিস্কের মতো হয়, যদি আমরা খুব ছোট দেখি তাহলে খুব ছোট ডিস্কের মতো হবে, যেখানে এই যে থিকনেসটা সেটা হবে টি। কিন্তু এই যে অয়েলিক অ্যাসিড তার যে থিন ফিল্মটা তৈরি হলো সেটা মনোমলিকুলার, অর্থাৎ এক আণবিক পুরুত্ব, এই যে এখানে একটাই অণু থাকবে আর কি, এক আণবিক পুরুত্ব এখানে। তো এক আণবিক পুরুত্ব হলে তাহলে এটাকে আমরা মলিকুলার সাইজ বলতে পারি, বা ডায়ামিটার অফ অয়েলিক অ্যাসিড বলতে পারি, বা ব্যাস, কার ব্যাস, অয়েলিক অ্যাসিডের ব্যাস। তাহলে এটা কত হবে, তাহলে এটাই কি হবে আমার ব্যাস অর ডায়ামিটার অফ অয়েলিক অ্যাসিড। তাহলে এই পদ্ধতি ব্যবহার করে আমরা অয়েলিক অ্যাসিডের যে সাইজ বা আকার আমরা বের করে নিতে পারি। যাই হোক, তো আমরা দেখলাম যে কিভাবে ছোট দূরত্ব, অর্থাৎ ছোট আকারের বস্তুর আকার, মানে ছোট বস্তুর আকার কিভাবে আমরা বের করতে পারি ইনডাইরেক্ট মেথডে, খুব দূরত্ব হলে আমরা কিভাবে বের করতে পারি। তো এখানে আমরা ইউনিট সিস্টেমের মোটামুটি অনেকটা পার্ট আমরা কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে মাত্রা। তো এখানেই আমাদের আজকের ক্লাসটা আমরা সম্পন্ন করলাম। নেক্সট ক্লাসে আশা করি তোমরা সবাই থাকবে। ধন্যবাদ।